আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ পিয়াস হোসেন, দক্ষিণ কোরিয়া থেকে। দেশের বিশেষ কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আজকের লাইভটি ইনশাআল্লাহ। আসলে বড় কষ্ট হয় যে আমরা প্রবাস জীবনটা আমাদের কেমন, এই যে দেশের মধ্যে হচ্ছেটা কি আমরা নিজেও জানি না। আমরা যে প্রতি মাসে একটা অ্যামাউন্ট পাঠাই, আমরা যেটুকু ইনকাম করি সবটুকু পরিবারের জন্য পাঠাই, এটা দেশের কিন্তু একটা উন্নয়ন। কিন্তু দেশের মধ্যে কি হচ্ছে এটা আমরা জানি না, এটা খুবই কষ্টের একটা বিষয়। আবার আমাদের দেশের ভাই বোনেরা যে নিহত হচ্ছে কিংবা শহীদ হচ্ছে, এক দল আরেক দলের একজন আরেকজনের সাথে বিশেষ কিছু বিষয় নিয়ে তো ঝামেলায় লিপ্ত হচ্ছে, ঝামেলা করতেছে, ঝামেলা হচ্ছে, এগুলো কিন্তু আমাদের অনেক বড় একটা কষ্টের জায়গা। বর্তমান যে চলমান একটা ইস্যু, কোটা সংস্কার নিয়ে, এই ইস্যুটা নিয়ে কিন্তু 2018 সালে একবার অনেক বড় আন্দোলন হয়েছিল এবং এটা সংস্কার করা হয়েছিল, কিন্তু পুনরায় আবার চলমান করার কারণটা আমার নিজেরও জানা নেই। আমরা কিন্তু প্রত্যেকে মুক্তিযোদ্ধাদেরকে অনেক ভালোবাসি, মানে মন থেকে দিল থেকে আমরা ভালোবাসি, অবশ্যই আমরা ভালোবাসি, তাদের জন্য আমাদের দেশটা স্বাধীন হয়েছে, তাদেরকে আমরা অবশ্যই স্যালুট করি। কিন্তু এই যে এই কোটার জন্য অনেক মেধাবী ভাইয়েরা পড়াশোনা করে দিন রাত জাগে, পড়াশোনা করার পরও তারা চাকরি পাচ্ছে না, কিসের জন্য? কোটার জন্য। এটা কিন্তু অনেক বড় একটা বিসিএসে আবার দেখা যাচ্ছে তারা সুযোগ সুবিধা পায় না, চান্স পায় না বিসিএসএ পর্যন্ত। আবার কোটা পরে আবার দেখা যাচ্ছে প্রশ্ন ভাষা, এগুলো সব কিছু মিলে কিন্তু আমাদের অন্যরকম একটা কষ্টের জায়গা। আমি যদি একটা সাধারণ মানুষ হিসাবে যদি আমি ভাবতে যাই, এর মধ্যে এগুলো নিয়ে দেশের মধ্যে কি হচ্ছে আমরা নিজেও জানি না। নেটওয়ার্কের সমস্যা, আমরা প্রবাসীদের আসলে কষ্টটা অন্যরকম একটা কষ্ট। এই কোটা সংস্কারের বিষয়টা 18 সালে যেহেতু এটা সংস্কার করা হয়ে গেছিল, আবার কেন এটা দেখা যাচ্ছে যে চলমান করলো, এটা কিন্তু আমাদেরও একটা কথা সকলেরই থাকবে। মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত ঠিক আছে, তাদের নাতিরা যারা মুক্তিযোদ্ধা, তাদের নাতিরা কিন্তু আসে কখনো কোটার জন্য তেমন আন্দোলন করে নাই। কতজন আন্দোলন করছে, আর মুক্তিযোদ্ধারা তো এভাবে আরও লাঞ্ছিত হচ্ছে। তাদের এই কোটা নিয়ে আর দুই দলে দেখা যাচ্ছে যে কোটা সংস্কার চাচ্ছে ছাত্ররা, আবার দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধার পক্ষের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিংবা দলীয়ভাবে চাচ্ছে যে না, কোটা সংস্কার না থাকুক, এদের সম্মানার্থে রাখা হোক নাতিদেরকে। তাহলে এভাবে তো মুক্তিযোদ্ধারা আরও লাঞ্ছিত হচ্ছে। এটা কি আমরা কি কিছুই বুঝি না? এই কোটা আজকে হচ্ছে দেখলাম যে হাইকোর্ট থেকে আপিল করা হয়েছে যে কোটা সংস্কার করে 7%-এ নেওয়া হয়েছে। এই 7%-এই নিয়েছে, এটা যদি আরও আগে হতো তাহলে এতগুলা মানুষের জীবন যাইতো না। একটা নিউজে দেখলাম যে প্রায় 150 জনের মতো নিহত হয়েছে, পুলিশ প্লাস হচ্ছে ছাত্রলীগ এবং আপনার হচ্ছে ছাত্র ভাইয়েরা। তো এটা অন্যরকম একটা কষ্টের জায়গা। আমরা প্রবাসে থাকি, আমরা দেশের বিষয়ে কিছু জানি না। আমরা বেলা শেষে সারাদিন ডিউটি করে আসার পর যখন পরিবারে একটু কথা বলি, আমাদের মনের ভিতরে একটা শান্তি লাগে, কিন্তু এই শান্তিটা আমরা পাই না। আমরা বাড়িতে কথা বলতে পারি না, এই জন্য দিনের বেলা আমাদের একটা শান্তি লাগে যে কথা বলে ডিউটি শেষ করে আসে যদি বাড়িতে একটু কথা বলছি। আজ 3-4 দিন হয়ে যাচ্ছে যে আমরা কথা বলতে পারতেছি না। এটা অন্যরকম একটা কষ্ট, এটা বোঝানোর সমস্যা, বোঝানোর মতো ক্ষমতা নাই। একটা সৌদি প্রবাসী এক ভাইয়ের দেখলাম যে ওনার মা মারা গেছে, উনি জানেই না, দেশে কোনো যোগাযোগ নেই, কোন অবস্থায় আমরা আছি। আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, এটা কি মুখে মুখে শুধু তকমা দেওয়া হয়? আমাদের আসলে কষ্টের জায়গাটা আমরা প্রকাশ করতে পারি না। এই কোটা সংস্কার নিয়ে আন্দোলন হচ্ছে দেশে, এটা তো একটা খারাপ লাগা আছে। পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ নাই। হ্যাঁ, বিটিভি দেখা যাচ্ছে যে বিটিভি ভবন, মায়াস টেলিভিশনের ভবন, অনেক সরকারি দেয়া আছে, বিটিআরসি এর ভবনগুলো, এগুলো পুড়ে দেওয়া হচ্ছে। এগুলো পুড়ে যাচ্ছে কেন? তার আগে যখন দেয়া আছে একটা কিছু আন্দোলন হইলে সাথে সাথে যদি তাদেরকে নিয়ে বসে যদি প্রধানমন্ত্রী যদি এটা ঠিক করে নিত, কোনো রাজনৈতিকভাবে যদি এটা ওনারা আসে বসে যদি এটা ঠিক করে নিত, তাহলে অনেক বড় একটা আমাদের এই সমস্যাগুলো, এই যে গাড়ি বাস, এগুলা দেশের কিন্তু একটা ক্ষতি, আমাদের দেশের ক্ষতি, এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হতো না। এই বিষয়গুলো অনেক রকম অনেক কষ্ট দেয়। আজকে এক প্রবাসী ভাই আজকে মারা গেছে, ওনার লাশটা দেশে যাবে কীভাবে? এই যে অনেক ফ্লাইট বন্ধ হয়ে গেছে, এগুলো কি আমাদের দেশের লোকজন ভাবে না? আমাদের সরকার দলীয় কিংবা সরকারি লোকজনেরা ভাবে না? আমাদের কষ্ট হয় না? এটা কি ওনাদেরকে বোঝানোর মতো কোনো ক্ষমতা আছে? ওনারা তো ওনাদের মতো, যখন কোনো আন্দোলন হয়, আমিও তো একটা দেশে আছি, এ দেশেও এইরকম আন্দোলন হলে এইরকম ভাঙচুর হয় না। যখন কোনো বিষয়ে দেয়া আছে যে তারাও মানববন্ধন করে, কোনো ঝামেলা হয় না, পুলিশ কখনো কাউকে গুলি চালায় না, তারা আন্দোলন করবে সুন্দর মতো, তাদের মতো আন্দোলন করতেছে। তারপর গিয়ে এটা দুই পক্ষ নিয়ে বসে এটা সমাধান হচ্ছে।
কোরিয়াতে যে আন্দোলন হয় না, কোরিয়াতেও আন্দোলন হয়, কিন্তু এরকম কখনো ভাঙচুর হয় না। আজকেও আমি চাইতে পারি নাই, আমি দেখলাম যে কোরিয়াতে আমাদের বাংলাদেশি এই ছাত্র ভাইদের কোটা সংস্কারের পক্ষে তাদের সংহতি জানিয়ে আজকেও সিউলে মানে রাজধানীতে হচ্ছে, মানববন্ধন হচ্ছে। এটা কোরিয়া সরকারের কাছে অফিসে অনুমোদন চাইছিল, অনুমোদন তারা দিচ্ছে এবং পুলিশ তাদের সহায়তা করে এই মানববন্ধনটা এটা সুন্দরভাবে পার করে দিবে। এর আগে দেখছি যে বিভিন্ন চ্যানেলগুলোতে দেখা যায় যে কোরিয়াতে কোনো আন্দোলন হলে এটা পুলিশ তাদেরকে আরও সুন্দর করে তাদেরকে ব্যারিকেড দিয়ে আন্দোলনটা তাদের মতো করে তারা চলে যায়, তারপর এটা সমাধানের ব্যবস্থা করা হয়। কিন্তু আমাদের দেশে কোনো একটা আন্দোলন হইলে আগে 2-4 জন মরবে, আহত হবে, নিহত হবে, তারপর গিয়ে এটার সমাধান। কোনো দলই কি পারে না? আজকে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যেই দলই আসুক, আমরা সাধারণ জনগণ আমরা যাব কোথায়? এটা আমাদের দুঃখটা কি কেউ বসে দেয়? এই যে আমরা প্রবাসীরা বাড়িতে যে কথা বলতে পারতেছি না, আমরা টাকা ইনকাম করি কিসের জন্য? দেশে পাঠাই, দেশকে ভালোবাসি। আমরা তো কখনো হুন্ডির মাধ্যমে টাকা পাঠাই না, আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই। আমরা সৎভাবে যেন দেশ উন্নত হয় এই জন্য আমরা হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই, আমাদের পরিবারের কাছে টাকা পাঠাই। আমরা দেশের জন্য, পরিবারের জন্য, নিজের জন্য। আমরা তো চাইলে বিদেশেই টাকা রাখে বিদেশেই কিছু করতে পারতাম, অন্য দেশেও সেটেল হতে পারতাম, অনেকে তো হচ্ছে। কিন্তু তারপরেও যারা বিশেষ করে দেশকে ভালোবাসে তারা কিন্তু বেলা শেষে দেশের প্রতি দেশের টানে কিন্তু দেশে যায়। কিন্তু দেশে যায় এই রকম যদি ঝামেলা হয়, আমরা কিভাবে, কোথায় নিরাপদ? এই 5-10 বছর বিদেশ খাটানোর পরও, কামলা দেওয়ার পরও আমরা যদি এই একই অবস্থায় পড়ি, এটা কি কেউ বোঝে না? আমাদের দুঃখটা কি একটুও কেউ বোঝে না? প্রবাসীদের সৌদি ভাইয়ের মা মারা গেছে, উনি জানে না পর্যন্ত। ওনার একটা ভিডিও দেখলাম, ওনার কান্না দেখে নিজেরই অনেক খারাপ লাগে। আমাদের পরিবারে কি হচ্ছে আমরা তো জানি না ভাই। খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। এই দক্ষিণ কোরিয়াতেও আমাদের বাংলাদেশ, পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান আর আমাদের বাংলাদেশের যুদ্ধ হয়েছিল এক সময়, তারপর 2 দেশ ভাগ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ এখনও নিম্ন স্তরে কেন? নামে শুধু মধ্যম আয়ের দেশ, উচ্চ মানে অনেক উন্নত দেশ আমরা বলতেছি। এই যে দক্ষিণ কোরিয়ার দিকে তাকান, এটাও তো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া তো বিভক্ত হয়েছে। আগে যেরকম আমাদের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল, বিভক্ত হয়ে গেছে যুদ্ধের মাধ্যমে। এই উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া তো আমাদের এটা যুদ্ধ হয়ে তারপর বিভক্ত হয়ে এখন দেখেন তো দক্ষিণ কোরিয়া কত উন্নত। আমরা চাইলে কি পারতাম না? আমাদের এই দুর্নীতি, এই হিংসাত্মক মনোভাব, প্রতিহিংসার জন্য আমরা সব কিছু থেকে পিছিয়ে। আমরা কি কখনো পারবো না একটু উন্নত হইতে? আমাদের রাজনৈতিকভাবে আমাদের মনোবলটা একটু মন মানসিকতা চেঞ্জ করতে পারবো না? আমরা তো কি মানুষ হিসাবে আমাদের দেশের আমরা সাধারণ মানুষ, আমরা কি জনশক্তিটাকে কর্মশক্তিতে রূপান্তরিত করতে পারবো না? দক্ষিণ কোরিয়াতে কত এরা কত উন্নত হয়ে গেছে। যখন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া নাকি যুদ্ধ হয়েছিল, তখন আমাদের বাংলাদেশ থেকে পর্যন্ত ত্রাণ আসছিল। এখন এরা প্রয়োজন হইলে বাংলাদেশের মতো 2-4টা দেশকে ত্রাণ দিবে। এখন কোরিয়ার এই অবস্থা। এরা এত কাজ করে, এত পরিশ্রম, আমরা কি হইতে পারবো না? আমরা কি রাজনৈতিকভাবে এত হিংসা বাদ দিতে পারবো না? চেয়ারের গদির কি কখনো টানটা বাদ দিতে পারবো না? যে কোনো দল, আজকে আওয়ামী লীগ আছে, কালকে যদি বিএনপি আসে, বিএনপিও এরকম করবে। প্রতিহিংসা, আগে মারো, ধরো, কাটো, চেয়ার দখল করো। দেশের বাইরে একটা দল ক্ষমতায় আছে, ও দেশের লাটের মতো আছে, ক্ষমতা থেকে চলে গেল, আবার দেখা যাচ্ছে যে দেশের বাইরে চলে গেল। এটাই হচ্ছে আমাদের দেশ। তো বেলা শেষে আমাদের খারাপ লাগে। সকলেই ভালো থাকবেন। খারাপ লাগে, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।